Welcome my online class, dear student and viewer. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি অনার্স অনার্স থার্ড ইয়ারের বায়োজিওগ্রাফি কোর্সটা নিব। কোর্সের কোড নাম্বার হচ্ছে 3003। আজকের টপিক হচ্ছে মেজর বায়োমস অফ দ্য ওয়ার্ল্ড। এটার সেকেন্ড ক্লাস টপিক হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম। আমরা গত ক্লাসে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন পড়েছিলাম। আজকে আমরা প্রথম ক্লাসিফিকেশনটা সম্পর্কে বর্ণনা দিব। প্রথমেই আজকে ট্রপিক্যাল রেইন ফরেস্ট নিয়ে আমরা আলোচনা করব। এটা আমার বায়োজিওগ্রাফি কোর্সের চতুর্থ ক্লাস, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট পড়ার আগে আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ট্রপিক্যাল রেইন ফরেস্টের আমাদের প্রেজেন্টেশনের প্রধান যে বিষয়গুলো আমরা পড়ব বা দেখব সেগুলো হচ্ছে কি ট্রপিক্যাল রেইন ফরেস্ট ক্যারেক্টারিস্টিক্স, লোকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের লোকেশন এবং ডিস্ট্রিবিউশন, এবং এই বায়োমের ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োমের ক্লাইমেটের ভিতরে থাকবে টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, এভাপোরেশন, অর্থাৎ টোটাল ক্লাইমেটটা সম্পর্কে জানবো। দ্য ভেজিটেশন, সয়েল, ইকোসিস্টেম এবং হচ্ছে রেইন ফরেস্ট এবং মানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং সেই রেইন ফরেস্টে বসবাসরত যে আদিবাসীরা বা মানব সম্প্রদায় তাদের সম্পর্কে জানবো, এবং ট্রপিক্যাল রেইন ফরেস্টের আমরা মানে এর এনভায়রনমেন্টাল যে থ্রেটস এটা সম্পর্কে দেখব। এখানে একটা মানচিত্র তোমরা দেখছো। মানচিত্রটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের টোটাল যতগুলো বায়োম আছে ওয়ার্ল্ডের, সেই বায়োমের প্রেক্ষাপটে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং সেটার অবস্থানটা আমরা এখানে এই কালারটা দিয়ে মানচিত্রের দিকে তোমরা দেখো কোথায় কোথায় ট্রপিক্যাল রেইন ফরেস্ট আছে। সাধারণত নিরক্ষরেখা থেকে উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যেই ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম দেখা যায়। এই বায়োমের আয়তন প্রায় 20 × 10⁶ কিলোমিটার। এখানে জীবভরের গড় পরিমাণ হচ্ছে 45 কেজি এবং গড় নিট প্রাথমিক উৎপাদন হচ্ছে 40 × 10⁹ মেট্রিক টন বছরে। প্রজাতির সংখ্যা এবং তাদের বৃদ্ধির হার অনুসারে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োমকে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় বায়োম বলা হয়ে থাকে। আমরা একটু এখানে বিভিন্ন রকমের বায়োমের একটা চিত্র দেখালাম। হ্যাঁ, ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম আমরা মানচিত্রে যদি দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি কোথায়, হ্যাঁ 23.5 ডিগ্রি। এখানে ক্যারেক্টারিস্টিক্সটা আমি টোটাল একটা ক্যারেক্টারিস্টিক্স ওভারঅল একটা দেখিয়েছি যে রেইন ফরেস্ট কাভার্স করছে 6%-এর উপর, এবং পৃথিবীর যে টোটাল অক্সিজেন সাপ্লাই হচ্ছে তার 40% কিন্তু এই রেইন ফরেস্ট থেকে আসছে। আর যে মেডিসিন আমরা খাচ্ছি সেটা এই রেইন ফরেস্ট থেকে প্রায় 1/4 আসছে। আর বছরের প্রায় 90 দিনই এখানে বৃষ্টিপাত হয় এবং বেশিরভাগই গাছগুলো অনেক লম্বা, যেটা 164 ফিটের উপরে, এবং এটা হলো একটা ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা একটু ডিটেলস দেখতে যাই যে এই রেইন ফরেস্টের লোকেশন এবং ডিস্ট্রিবিউশনটা কোথায়। নিরক্ষরেখা থেকে এর অবস্থান উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এর অবস্থান। আর আমরা যদি বন্টন দেখি, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আফ্রিকা মহাদেশ, কঙ্গো অববাহিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেক্সিকো, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলে এ জাতীয় বায়োম দেখা যায়। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা, সুমাত্রা, বর্নিও, সংশ্লিষ্ট মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনামের ভূখণ্ড, দক্ষিণ আমেরিকার
আমাজন অববাহিকা অঞ্চল ভারতেও নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বায়োম আছে, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ও সন্নিহিত মালাবার উপকূল, এবং উত্তর পূর্ব ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড রাজ্যে এই ট্রপিক্যাল রেইন ফরেস্ট অরণ্যের বায়োমটা খুব প্রসিদ্ধ। এখন আমরা একটু যদি দেখি এর মানে এই বিশ্বের এই কয়েকটা দামি রেইন ফরেস্টের নাম যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কী সেগুলো হচ্ছে আমাজন রেইন ফরেস্ট, যেটা হচ্ছে ব্রাজিলে, তারপরে হচ্ছে ইউনকো, তারপরে পুয়ের্টো রিকোর একটা রেইন ফরেস্ট যা লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। আফ্রিকার কঙ্গো অববাহিকা, সেটাও খুব নামকরা বলা যেতে পারে। এখন আমরা চলে আসি যে জলবায়ু, এই রেইন ফরেস্টের বা এই বায়োমের জলবায়ু কেমন। প্রচুর আর্দ্রতা এবং একত্রে সারা বছর ধরে উষ্ণ আবহাওয়ার সংমিশ্রণটি গ্রীষ্মমণ্ডলীয় বা ট্রপিক্যাল রেইন ফরেস্টকে একটা উষ্ণ অঞ্চলে পরিণত করেছে। এই বায়োমের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো আমরা দেখলে আলাদা আলাদাভাবে দেখি। যে প্রথমে দেখি টেম্পারেচার হচ্ছে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। এই বায়োমের তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ হচ্ছে 70 থেকে 85 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। গড় বার্ষিক তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে। এই অঞ্চলগুলো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের আশেপাশের অবস্থানের কারণে প্রচুর রোদ গ্রহণ করে। গড়ে দিনে প্রায় 12 ঘন্টা সূর্য গ্রহণ করে। তবে এই বায়োমের বেশিরভাগ অংশটি সর্বোচ্চ গাছের ছাউনিতেই সাধারণত ঢাকা থাকে। এরপরে আসি যে রেইনফল। প্রতি বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত বছরব্যাপী, বিশেষত আবহাওয়ার কোনো মৌসুমের পরিবর্তন নেই বলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 60 থেকে 160 ইঞ্চি, অর্থাৎ 152 থেকে 406 সেন্টিমিটার পর্যন্ত। বিশ্বের কয়েকটি রেইন ফরেস্টে 400 ইঞ্চি অর্থাৎ 1000 সেন্টিমিটারও বেশি বার্ষিক বৃষ্টিপাত হয়, এমনও অভিজ্ঞতা রয়েছে। এটি 1 ঘন্টার মধ্যে 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার বর্ষণ করতে পারে এই অঞ্চলে। সাধারণত যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেগুলো শ্রেণীবদ্ধ করা যায় বিভিন্নভাবে। যেমন যদি বলি, নিম্নভূমির নিরক্ষীয় চিরসবুজ, এখানকার বৃষ্টিপাতের বনভূমিতে প্রতি বছর সর্বাধিক বৃষ্টিপাত হয় এবং প্রতি বছর গড়ে 8 ইঞ্চিরও বেশি বৃষ্টি হয়। এই রেইন ফরেস্টে সাধারণত নিরক্ষীয় অঞ্চলের নিকটে অবস্থিত। আরেকটা ক্লাসিফিকেশন করা আছে যেমন পাতলা এবং আধা চিরসবুজ মৌসুমী বনাঞ্চল। এখানে ভেজা ও শুকনো মৌসুমের পার্থক্য রয়েছে। গ্রীষ্মকালে সাধারণত উচ্চতর বৃষ্টিপাত এবং শীতকালে কিছুটা কম থাকে। এগুলো হলো আফ্রিকার উপকূলীয় অঞ্চল, ভারতের ক্যারিবিয়ান এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে পাওয়া যায়। মাউন্টেন রেইন ফরেস্ট কখনো কখনো মেঘ বন হিসাবেও এটা পরিচিত। পাহাড়ি অঞ্চলে দেখা যায়, যা অনেক বেশি শীতল। তারপরে আছে যে বন্যা বনাঞ্চল। এই ধরনের রেইন ফরেস্টগুলো জলাভূমির সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো এত আর্দ্র এবং অবিচ্ছিন্ন বৃষ্টিপাতের ফলে প্রবাহিত হয়। আচ্ছা, আমরা এরপরে জলবায়ু আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হিউমিডিটি। যদি দেখি এখানে রেইনফলটা কিভাবে হয়, সেখানে একটা চিত্র দিয়েছি যে সাধারণত এই অঞ্চলে যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে পরিচালন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়। সারা দিন যে সকাল থেকে দিনের 12টা থেকে 2টা-3টা পর্যন্ত প্রচণ্ড উত্তাপ থাকে এবং ভূপৃষ্ঠ এবং তার সংলগ্নগুলো উত্তপ্ত হতে হতে আস্তে আস্তে বিকালের দিকে ঘন মেঘ হয়ে সেটা পরিচালন প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ায় আকাশে ঘন কালো মেঘের সৃষ্টি হয় এবং বিকেলের দিকে ভীষণ থান্ডার স্টর্ম বা বজ্রসহ এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। এই উচ্চ তাপমাত্রা বায়ুকে উষ্ণ এবং ভেজা রাখে বলে গড় আর্দ্রতা 77% থেকে 88% মতো হয়ে থাকে। এ জাতীয় আর্দ্র বাতাস প্রতি বছর 200 থেকে 1000 সেন্টিমিটার এবং 80 থেকে 400 ইঞ্চির মতো চরম এবং ঘন ঘন বৃষ্টিপাত উৎপাদন করে থাকে। আর বাষ্পীভবন যদি বলি, যে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এত উষ্ণ এবং আর্দ্র যে বাষ্পীভবন এবং ইভাপোর ট্রান্সপিরেশনের মাধ্যমে নিজস্ব বৃষ্টিপাত প্রায় 75% করে থাকে। এখন আমরা দেখি যে ভেজিটেশন হচ্ছে যে
এখানে নর্মালি প্রচুর আর্দ্রতা এবং একত্রে সারা বছর ধরে উষ্ণ আবহাওয়ার সংমিশ্রণের কারণে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টকে বিশেষত উদ্ভিদকে উষ্ণ অঞ্চলে পরিণত করে। এটি অনুমান করা হয় যে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট প্রায় 15 মিলিয়ন বিভিন্ন প্রজাতির গাছপালা এবং প্রাণী বাস করে। এগুলো বিশ্বের কয়েকটি বিচিত্র মানে এত বেশি ধরনের বৈচিত্র্যতা এখানে যে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যতম একটা স্থান হিসাবে এটাকে দাঁড় করেছে। বিশ্বের প্রায় সব ফুলের গাছের প্রায় 2/3 রেইন ফরেস্টে পাওয়া যায়। এই বনভূমিতে শক্ত কাঠের চিরহরিত উদ্ভিদ যেমন জন্মায়, তেমন উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে অনন্য সাধারণ বনভূমিতে পরিণত করেছে। এই গাছপালাগুলোর মধ্যে যেমন সুবৃহৎ বৃক্ষ রয়েছে, তেমনই আছে সুদীর্ঘ দড়ির মতো কাঠ, যেটাকে লায়েনা বলে, এবং গুল্ম, শ্রাব, হার্ব, পরাশ্রয়ী উদ্ভিদ, এগুলো প্রভৃতি রয়েছে। উদ্ভিদের একটা স্তরায়ন আছে। আমরা এখানে কিন্তু এই যে চিত্রের ভিতরে স্তরায়নটা তোমরা দেখতে পাচ্ছ, যে টলেস্ট ট্রিজ, ডেন্স ক্যানোপি, হ্যাঁ, বিভিন্ন রকম এখানে বলা হয়েছে। আমরা এই স্তরগুলো একটু দেখি। সাধারণত ভূমির উচ্চতা এবং সূর্যালোকের প্রাপ্তিতা, আর্দ্রতা, এইসবের উপরে ভিত্তি করে গাছপালার কাছে কতটুকু পরিমাণে সৌরশক্তি পৌঁছাচ্ছে, এটার উপরে ভিত্তি করে উদ্ভিদকে নর্মালি 3টা স্তরে ভাগ করা হয়েছে। প্রথম বা সর্বোচ্চ স্তর হচ্ছে, এই স্তরে খুব অল্প সংখ্যক গাছ রয়েছে, যেটা হলো 45 থেকে 55 মিটারের উচ্চতা বিশিষ্ট সুদীর্ঘ গাছ, যেগুলো উষ্ণ তাপমাত্রা এবং প্রবল বায়ুর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। গাছগুলো ঘন চাদোয়া অথবা ক্যানোপির মতো সৃষ্টি করে। বেশিরভাগ গাছের উচ্চতা 120 ফুটেরও বেশি হয়। এর মধ্যে দিয়ে সূর্যকিরণ অনায়াসে মাটিতে কিন্তু পৌঁছাতে পারে না। আর দ্বিতীয় স্তরের মধ্যে হচ্ছে মাঝারি ব্যাপ্তি গাছ, এবং আরও ছোট গাছও রয়েছে। ওভারহেড ক্যানোপির ঘনত্বের কারণে এই অঞ্চলটি সাধারণত 5% সূর্যের আলো পায়। এমনকি এই অঞ্চলের বৃহত্তম গাছপালা সাধারণত 10 ফুট বা 3 মিটারের বেশি বৃদ্ধি পায় না। তৃতীয় স্তর হচ্ছে, এই স্তরটি মাটি থেকে 10 মিটারের মধ্যে অবস্থিত থাকে। ঝোপঝাড়, গুল্ম, পচা পাতা এবং অন্যান্য জৈব জঞ্জাল এই স্তরে বিশেষভাবে লক্ষ্য করা যায়। এখানে আমরা যদি এদের মানে একটা দেখি যে ক্লাইম্বার বা লাইকেন বা পরাশ্রয়ী উদ্ভিদ, এগুলো ক্লাইম্বার শ্রেণীর উদ্ভিদগুলোর মধ্যে লায়ানা প্রসিদ্ধ। সূর্যকিরণের জন্য গাছপালার মধ্যে প্রতিযোগিতা থাকে, ফলে এই লম্বা দড়ির মতো উদ্ভিদের জন্ম হয়। এছাড়া বড় বড় গাছের ডালপালা এবং গুড়ির উপর শৈবাল জন্মায়। পরাশ্রয়ী উদ্ভিদের সুবিশাল গাছগুলো অবলম্বন করে বেঁচে থাকে। এরা তাদের বিশেষ ধরনের শিকড়ের সাহায্যে পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। এছাড়া বিভিন্ন ধরনের পরগাছি এবং মৃতজীবী ফাঙ্গি এই অরণ্যে জন্মায়। পাতার যদি বৈশিষ্ট্য দেখি, এই বৃহৎ পত্রবিশিষ্ট চিরসবুজ বা চিরহরিত উদ্ভিদ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োমের বৈশিষ্ট্যের অত্যধিক বৃষ্টিপাত, যাতে জৈব কার্যপ্রণালীতে কোনো ব্যাঘাত না ঘটতে পারে, সেজন্য মোম জাতীয় উপাদানে এই পাতার বহিরাবরণগুলো তৈরি। গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে আমরা যদি মানে ইকোসিস্টেম, মানে এখানকার ইকোসিস্টেম দেখি, তার আগে একটা রেইন ফরেস্টের যে আমরা কিছু চিত্র দেখি, যেটা হচ্ছে ভেজিটেশনের। এগুলো আমরা বলেছি যে ভেজিটেশনগুলোর লেংথগুলো বিভিন্ন, যে মানে অনেক বড় বড় গাছগুলো যেগুলো ক্যানোপি সৃষ্টি করে, এত ঘন ঘন থাকে যে সূর্যের আলো এর মধ্যে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, বেশিরভাগই এই যে ক্যানোপি, এমনভাবে গাছগুলোর শীর্ষদেশ যে একটার সাথে একটা প্রায় লাগানো, এইগুলো ভেদ করে সূর্য আলো প্রবেশ করতে পারে না, যার কারণে গাছগুলো, এই অঞ্চলের গাছগুলো অনেক লম্বা লম্বা হয়। আর নিচের দিকে যে গাছগুলো থাকে 2-4টা এরকম অল্প কিছু গাছ, যেগুলো নিচের দিকে হয়ে থাকে। ট্রপিক্যাল রেইন ফরেস্টের আমরা যদি দেখি যে কী পরিমাণ, আমেরিকায় 53%, আফ্রিকায় 27%, এশিয়া এবং ওশেনিয়ার 20% ট্রপিক্যাল রেইন ফরেস্ট কভার করছে। এটা 2011 সালের একটা রিপোর্ট। আচ্ছা, আমরা একটু সয়েলটা দেখি, এই অঞ্চলের সয়েলটা কেমন, মানে ট্রপিক্যাল রেইন ফরেস্টে নর্মালি সয়েল কী ধরনের। গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এই বায়োমে মাটির প্রকারগুলো অত্যন্ত পরিবর্তনশীল এবং জলবায়ু, উদ্ভিদ, ট্রপোগ্রাফির অবস্থান, মূল উপাদান এবং মাটির বয়সের মতো বিভিন্ন নিয়ামকের দ্বারা পরিবর্তিত হয়। বৃষ্টিপাত যেহেতু বছরব্যাপী হয় এবং প্রতিদিনই হতে পারে, ফলে মাটির বেশিরভাগ পুষ্টি কিন্তু উপাদান নষ্ট হয়ে যায়। তবে কিছু অঞ্চল রয়েছে যেখানে উর্বর মাটি রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয়
এই রেইন ফরেস্টটাকে বা এই বায়োমটাকে মাটির দুটো শ্রেণীবিভাগ করা হয়। সেগুলো হচ্ছে আল্টিসোল এবং অক্সিসোল। আল্টিসোল হচ্ছে পোড়া, অম্লীয়, লাল কাদামাটি, ক্যালসিয়াম, পটাশিয়ামের মতো প্রধান পুষ্টির ঘাটতি রয়েছে। আর কাদামাটির উপাদানগুলো বেশি, এটিতে পানি প্রবেশ করতে পারে না এবং পানি প্রবাহিত হতে অসুবিধার সৃষ্টি করে। আর অক্সিসোল হচ্ছে অ্যাসিডিক, পুরাতন, সাধারণ লালচে রঙের। এই মাটির বর্ণ, যদিও এই দুটা মাটির বর্ণই লাল, ল্যাটেরাইট এই শ্রেণীর মাটি। এই মাটিতে লৌহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি। ফলশ্রুতিতে যে মাটিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় এবং উদ্ভিদের দ্বারা সহজে গ্রহণ করা হয় না। এই উভয় প্রকার মাটিতে জৈব পদার্থ কম থাকে। এছাড়া এঁটেল, পলি মাটি এবং এই ধরনের মাটিও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এগুলো হচ্ছে যে রেইন ফরেস্টের, ট্রপিক্যাল রেইন ফরেস্টের সয়েলের ধরন। আমরা এবার পরবর্তীতে দেখেছি, আমরা যে মাটির চিত্রতে দেখছি যে লাল রঙের মাটি। ইকোসিস্টেমে আমরা সবচেয়ে প্রথমে আসি যে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের, অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় একটা স্থল জগৎ বাস্তুতন্ত্র। আমাজন রেইন ফরেস্ট বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। এটা প্রায় 40,000 উদ্ভিদ প্রজাতি এবং প্রায় 1300 পাখি প্রজাতির এবং 3000 প্রকারের মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী এবং 2.5 মিলিয়ন বিভিন্ন পোকামাকড় রয়েছে। তার মানে কতটা বৈচিত্র্যময় আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এখানকার আমরা অ্যানিমেলস দেখি, এই ট্রপিক্যাল রেইন ফরেস্টের অন্যতম যে রেইন ফরেস্টের অ্যানিমেলগুলো দেখো কত রকমের বৈচিত্র্যময় অ্যানিমেলস। ক্রান্তীয় এই বৃষ্টি অরণ্যের জীবজন্তুর স্তরভেদ যথেষ্ট সুস্পষ্ট। এটাকে 6টা সুস্পষ্ট খাদ্য স্তরে চিহ্নিত করে, যেমন পতঙ্গভুক ও মাংস খাদক পাখি পিপিলিকা শ্রেণী, যেগুলো বৃক্ষ চাঁদোয়ার উপরে ক্রিয়াশীল, এবং চাঁদোয়ার মধ্যে বহু জাতের পাখি, পোকা, স্তন্যপায়ী প্রাণী, যেগুলো পাতা, ফল, গাছের শ্বাস প্রভৃতি খেয়ে বেঁচে থাকে। তাদের কিছু শ্বাস তোমার হচ্ছে মানে কিছু পতঙ্গভোগ আছে এবং কিছু মিশ্র খাদক আছে। আর আরেকটা শ্রেণী হচ্ছে বৃক্ষ চাঁদোয়ার নিচে বৃক্ষকাণ্ডের মধ্যে অঞ্চলে উড়ন্ত জন্তু, পাখি এবং পতঙ্গভোগ পোকা দেখা যায়। আর বৃক্ষকাণ্ডের মধ্যবর্তী অংশে এক ধরনের স্তন্যপায়ী জন্তু দেখা যায়, যা কাণ্ডের উপরে নিচে ওঠানামা করে এবং চাঁদোয়ার অভ্যন্তরে প্রবেশ করে এবং ভূমি অঞ্চলে নেমে যায়। পোকামাকড় অন্যান্য জীবজন্তু ধরে খায়। পঞ্চম হচ্ছে ভূমিদেশের বৃহদাকৃতির যন্ত্রগুলো পঞ্চম খাদক শ্রেণীর এবং এর অন্তর্গত বৃহৎ স্তন্যপায়ী যন্ত্র এবং কয়েক প্রকারের পাখি, যেগুলো ভূমিতে বাস করে, গাছের ডালে চড়তে পারে না, তবে কতগুলো বৃক্ষের চাঁদোয়া পর্যন্ত উঠতে সক্ষম এবং অরণ্যের এক বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। এদের মধ্যে রয়েছে উদ্ভিদভোজী জন্তু, যেগুলো পাতা, মাটিতে পড়ে থাকা ফল বা বৃক্ষমূল খায়, এবং এদের অনুসরণকারী মাংসভোগ জন্তুগুলো রয়েছে। পঞ্চম সর্বশেষ খাদ্যস্তরের অন্তর্ভুক্ত হচ্ছে ভূমিদেশের ক্ষুদ্র জন্তু, পাখি এবং ক্ষুদ্র স্তন্যপায়ী জন্তু, যেগুলো কিছুটা গাছে চড়তে পারে, যেগুলো খাদ্যের খোঁজে বৃক্ষকাণ্ডের নিম্নাংশে এবং ভূমিদেশের পচা পদার্থ খেয়ে থাকে। এই স্তরে রয়েছে পতঙ্গভোগ, উদ্ভিদ খাদক, মাংসাশী এবং মিশ্র খাদক। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। ইকোসিস্টেম আমরা দেখলাম, এই যে রেইন ফরেস্ট অ্যানিমেলটা তোমরা দেখেছই। এবার রেইন ফরেস্ট এবং হিউম্যান। নর্মালি ট্রপিক্যাল রেইন ফরেস্টে যে ধরনের আদিবাসীরা বসবাস করে, তাদের কী ধরনের আদিবাসীরা বসবাস করে সে সম্পর্কে আমরা একটু জানি। 1000 বছর ধরে রেইন ফরেস্ট সমৃদ্ধ এবং জটিল সম্প্রদায়ের আবাসস্থল। যেমন এখানে কিছু আদিবাসী আছে, এর মধ্যে আছে এমবুতি। এরা হচ্ছে মধ্য আফ্রিকার ইটুরি রেইন ফরেস্টের আদিবাসী সম্প্রদায় এমবুতি। ঐতিহ্যগতভাবে শিকারী এবং সংগ্রহকারী ছিল। মধু, বানর, কাঁকড়া, কঙ্গো নদীর শাখা নদী ইটুরি থেকে মাছ সংগ্রহ করে। যদিও তারা যাযাবর শ্রেণীর সমাজ, তবে বর্তমানে কৃষিক্ষেত্রে তাদের অবদানের কারণে জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। তারা প্রতিবেশী কৃষি গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন পণ্যের বাণিজ্য করে থাকে। এরপরে আছে
আছে চিম্বু। চিম্বু হচ্ছে নিউগিনি দ্বীপের উঁচু ভূমির রেইন ফরেস্টে বাস করে। তারা কৃষিজীবী, কখনো স্থান পরিবর্তন করে না। মিষ্টি আলু, কলা, মটরশুঁটি, বিভিন্ন ধরনের এই ধরনের সবজিগুলো চাষ করে। পশু পাখি বিশেষ করে শূকর রক্ষণাবেক্ষণ করে। শূকর শুধু নিজেদের খাদ্য হিসাবে নয়, বাণিজ্য উদ্দেশ্যেও কিন্তু লালন পালন করে, যা একটা মূল্যবান অর্থনৈতিক পণ্য। এরপর আসে তুলিঙ্গিত। উত্তর আমেরিকার উত্তর পশ্চিম উপকূলে হলো তুলিঙ্গিতের আবাসস্থল। প্রচুর প্রশান্ত মহাসাগরীয় খাড়ি, নদী এবং স্রোতের কারণে তুলিঙ্গিতদের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের জলজ প্রাণী, যেমন কাঁকড়া, চিংড়ি, ঝিনুক, শিল, হেরিং, হেলিবোট, স্যামন জাতীয় মাছ। এরপর আছে ইয়োনোমামি। ইয়োনোমামি হলো ভেনেজুয়েলা এবং ব্রাজিলের সীমানায় বিস্তৃত উত্তর আমাজন রেইন ফরেস্টের স্থানীয়। এদের সংস্কৃতি চিম্বুর মতো। এরা শিকার ও স্থানান্তর কৃষিকাজ করতো। সাধারণত কৃষিকাজের আগে জমি পরিষ্কার করতো এবং জমি পোড়া দিয়ে কৃষিক্ষেত্র তৈরি করতো। সাধারণত কাসাবা, কলা এবং ভুট্টা ইত্যাদি চাষ করে এবং কুকুর লালন পালন করে। এরপরে আমরা পরের টপিকটাই পরের স্লাইডে যাই। এখানে হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স। এই রেইন ফরেস্টের আসলে অর্থনৈতিক গুরুত্বটা কতটুকু? ট্রপিক্যাল রেইন ফরেস্টের আয়তন আমরা জানি 49 কোটি হেক্টর, অর্থাৎ পৃথিবীর মোট বনভূমির প্রায় 20%। ক্রান্তীয় অরণ্যের অন্তর্গত। পৃথিবীকে সবুজ গ্রহে পরিণত করেছে কিন্তু এই বায়োম আমাদের অক্সিজেনের 20% উৎপাদন করে এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সঞ্চয় করে। কোনো ক্ষেত্রে অক্সিজেনের কথা কেউ 40%ও বলা হয়ে থাকে। আর হচ্ছে গ্রিনহাউস, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এখানে সঞ্চয় করে এই রেইন ফরেস্ট। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রভাবকে মারাত্মকভাবে হ্রাস করে। প্রচুর পরিমাণে সৌর বিকিরণ শোষণ করে, যা পৃথিবীর জলবায়ুকে স্থিতিশীল করতে সহায়তা করে। বৃষ্টিপাত বিশ্বের পানিচক্রকে সক্রিয় রাখতে সহায়তা করে। এই রেইন ফরেস্ট বিশ্বের স্বাদু পানির যথেষ্ট পরিমাণ সঞ্চয় করে। শুধুমাত্র অ্যামাজন বেসিনেই 1/5 সংরক্ষণ করে। এই বিশাল বনাঞ্চল থেকে প্রতি বছর প্রায় 155 কোটি মেট্রিক টন কাঠ সম্পদ আহরণ করা হয় এবং বিশ্বের সমগ্র প্রাণীকুলের প্রায় 2/3 বেঁচে থাকার প্রয়োজনীয় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের উপরেই নির্ভর করে। তারপরে এছাড়া হচ্ছে যে ক্রান্তীয় বনভূমি বায়োম শুধু যে দামি কাঠের যোগান দেয় তাই কিন্তু না, এর সাথে উদ্ভিদ জাত বিভিন্ন তেল, শস্য, রাবার, ওষুধ প্রভৃতি সরবরাহের ক্ষেত্রে এটা একটা অরণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুতপক্ষে কাঠ থেকে বছরে যে পরিমাণ আয় হয় তার অন্তত 2 থেকে 3 গুণ বেশি এই সমস্ত সামগ্রী থেকে উপার্জন করা যায়। সেগুন, মেহগনি, রোজউড প্রভৃতি কাঠ আন্তর্জাতিক বাজারে বিক্রি করে নিরক্ষীয় অঞ্চলের বিকাশমান দেশগুলো বছরে প্রায় $7 বিলিয়ন রোজগার করে। এরপরও এই ট্রপিক্যাল রেইন ফরেস্টটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের অযাচিত ব্যবহার, সভ্যতার অতিমাত্রায় আধুনিকায়ন, বিভিন্ন কারণে রেইন ফরেস্টটা বিভিন্ন সময় মানুষের হস্তক্ষেপের শিকার হচ্ছে। এই রেইন ফরেস্টকে আমাদের সংরক্ষণ করতে হবে। অনেক ব্যক্তি, সম্প্রদায়, সরকার, সরকারি সংস্থা, সংরক্ষণ গোষ্ঠী ট্রপিক্যাল রেইন ফরেস্টকে নিয়ে সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করেছেন। অনেক দেশ তাদের বৃষ্টিপাতের টেকসই ব্যবহার করছেন। অনেক অলাভজনক সংস্থাও বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে রেইন ফরেস্টকে সংরক্ষণ করছে। সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের এই সবুজ পৃথিবীকে সবুজ রাখার জন্য এই প্রাকৃতিক সম্পদ ভাণ্ডারকে নিজেদের থেকে সংরক্ষণ করার তাগিদ অনুভব করতে হবে। তবে পারবো আমরা আমাদের এই 40% অক্সিজেন সরবরাহকারী ট্রপিক্যাল রেইন ফরেস্টকে সংরক্ষণ করতে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা দেখার জন্য এবং শোনার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানালাম এবং ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।